আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে ইতিহাস, সেই ইতিহাসের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের যে পর্যটকরা আছেন, সেই পর্যটকরা ভারতে এসে ভারতের সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে বা স্থাপত্য সম্পর্কে যে বর্ণনা করেছেন, সেই বর্ণনার পরিপ্রেক্ষিতে এই থার্ড সেমিস্টারের ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে অলবিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজাক এবং ফ্রাঁসোয়া বার্নিয়ে। এই টোটাল 5 জন পর্যটকের মধ্যে আমরা আজকে আলোচনা করব অলবিরুনি। অর্থাৎ এই অলবিরুনি পর্যটক ভারতে এসে তিনি তার যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে কি কি বর্ণনা করেছেন এবং সেই বর্ণনার প্রাসঙ্গিক যে কিছু প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষা আসবে, সেগুলোও এই পিপিটির শেষে আলোচনা করা হবে। যদি তোমরা এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। তাহলে দেখো, আমরা চলে এসেছি আমাদের প্রথম অধ্যায়ের প্রথম যে পর্যটক, তার নাম হচ্ছে অলবিরুনি। এই অলবিরুনির প্রসঙ্গে আমরা প্রথমেই জানবো কি তার পরিচয়, জানবো তার জন্ম, তার নাম, ভারতে কবে আগমন করেন, আর উল্লেখযোগ্য গ্রন্থ, উপাধি এবং মৃত্যু। প্রথমে আমরা জানবো পরিচয়। পরিচয়ের মধ্যে কি আছে? উনি ছিলেন একজন জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভূগোলবিদ এবং ঐতিহাসিক। তারপর আসছে জন্ম। উনি কবে জন্মগ্রহণ করেন? 1973 খ্রিস্টাব্দের মধ্যে এশিয়ার খোয়ারিয়াজিয়াম প্রদেশের, যার বর্তমান নাম হচ্ছে উজবেকিস্তান। নাম, ওনার পুরো নাম হচ্ছে আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অলবিরুনি। অর্থাৎ এই যে পুরো নাম, এই পুরো নামটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসছে ভারতের আগমন। ভারতের আগমনের মধ্যে কি থাকছে? খ্রিস্টীয় একাদশ শতক। উনি ভারতে আসেন খ্রিস্টীয় একাদশ শতকে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপর থাকছে উল্লেখযোগ্য গ্রন্থ। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাব উল হিন্দ। কি গ্রন্থের নাম হচ্ছে? কিতাব উল হিন্দ বা তহকিক এই হিন্দ। উপাধি, উনি কি উপাধি নামে পরিচিত? ফাদার অব মডার্ন জিওডেসি। এছাড়াও তার মৃত্যু হয় 1048 খ্রিস্টাব্দের, অর্থাৎ গজনীতে, যার বর্তমান নাম হচ্ছে আফগানিস্তান। এই ছিল আপাতত আমাদের অলবিরুনির একটা সংক্ষিপ্ত বায়োডাটা এবং পরিচয়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথমেই হচ্ছে যে ওনার জন্ম কবে হয় এবং কোথায় তার জন্মস্থান, তার পুরো নাম কি, সঙ্গে থাকছে তিনি কবে ভারতে আগমন করেন, তার উল্লেখযোগ্য কী আছে না গ্রন্থ কি কি, তাকে তার মূল উপাধি কী ছিল বা ওনাকে কোন উপাধিতে ডাকা হতো, আর সঙ্গে হচ্ছে মৃত্যু। এখন দেখতে পাচ্ছি আমরা তার একটা বই, সে বইয়ের নাম কি আছে? কিতাব উল হিন্দ। দেখো এরপর কি আসছে না, ভারতের আগত বিদেশি পর্যটকদের মধ্যে অন্যতম ছিলেন অলবিরুনি। তিনি ছিলেন গজনীর সুলতান মাহমুদের রাজ জ্যোতিষী। তাহলে উনি কে ছিলেন বা কোন সুলতানের আমলে উনি কোন পদে নিযুক্ত হয়েছিলেন, যে একটা শর্ট প্রশ্ন হতে পারে। তিনি ছিলেন গজনীর সুলতান মাহমুদের রাজ জ্যোতিষী। আর কি না, সুলতান মাহমুদ পাঞ্জাব দখল করে অলবিরুনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। এখানে ব্রাহ্মণ পণ্ডিতদের সংস্পর্শে এসে তিনি সংস্কৃত ভাষা শেখেন এবং সংস্কৃত ভাষা লেখা ধর্ম দর্শন বিষয়ে গ্রন্থগুলি পাঠ করতে সক্ষম হন। প্রসঙ্গত উল্লেখ, পতঞ্জলির মহাভাষ্য সহ বহু সংস্কৃত গ্রন্থের আরবি অনুবাদ করেন অলবিরুনি। আবার তার করা গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড অর্থাৎ এর রচনা সংস্কৃত অনুবাদও এক্ষেত্রে উল্লেখযোগ্য। আর কি থাকছে? মূলত পাঞ্জাব এবং উত্তর ভারতের কিছু অঞ্চল যেমন পরিভ্রমণ করে তিনি ভারতের সমাজ ও সংস্কৃতির বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। এরপর থাকছে কিতাবুল হিন্দ বইয়ের অন্তর্গত কিছু কিনোট বা কিছু বৈশিষ্ট্য। বলছে ভারতের অভিজ্ঞতা সম্পর্কিত অলবিরুনির বিবরণীর নাম হচ্ছে কিতাবুল হিন্দ। অর্থাৎ অলবিরুনির আর এক নামই হচ্ছে কি? কিতাবুল হিন্দ। মূল গ্রন্থটি সহজ সরল আরবি ভাষায় লেখা। তাহলে এখান থেকে আবার শর্ট প্রশ্ন আসতে পারে, কিতাবুল হিন্দ বা অলবিরুনি গ্রন্থটি কোন ভাষায় লেখা? কোন ভাষায় না, আরবি ভাষায় লেখা। গ্রন্থটি 80টি বিষয়ভিত্তিক অধ্যায় বিভক্ত। ভারতের সমাজ, বর্ণ ব্যবস্থা, ধর্ম, দর্শন, রীতিনীতি ইত্যাদি এই গ্রন্থের কি বিষয় বস্তু। এছাড়াও থাকছে অনেক সময় অধ্যায় শুরু হয়েছে একটি প্রশ্নের মাধ্যমে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কিতাবুল হিন্দ গ্রন্থের বইয়ের শুরুটা কীভাবে হয়েছে, সবসময় একটা প্রশ্নকে কেন্দ্র করে। তারপর কি থাকছে না, কিতাবুল হিন্দ গ্রন্থটি তহকিক হিন্দ নামেও পরিচিত। তাহলে একই বই বিভিন্ন নামে পরিচিত। কি কি পেলাম? একটা হচ্ছে কিতাবুল হিন্দ, তাই তো, আরেকটা কি হচ্ছে অলবিরুনি, ঠিক আছে, না নাম অনুসারে। আর কি থাকছে? ভারত সম্পর্কে অভিমত। দেখি উনি ভারত সম্পর্কে কি বলেছেন। সমাজ জীবন, ভারতের সমাজ জীবন কেমন? বলছে যে ব্রাহ্মণ্য সাহিত্য গ্রন্থ অনুসারে অলবিরুনিও হিন্দু সমাজে চতুর্বর্ণ প্রথার অস্তিত্বের কথা বলেছেন। চতুর্বর্ণ মানে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্যের কথাও তিনি বলেছেন।
যে যে চারটি বর্ণের কথা বলা ছিল সেই চারটি বর্ণ কেমন সেটা অলবিরুনিকে অনুসরণ করে আমরা জানবো। প্রথমে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি হচ্ছে যে বর্ণপ্রথা সর্বোচ্চ ব্রাহ্মণের স্থান, তার কাজ হলো পূজা অর্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা। অলবিরুনি ব্রাহ্মণদের যথার্থ জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, সৎ, সাত্ত্বিক, চরিত্রবান ইত্যাদি বলে প্রশংসা করেছেন। তাহলে দেখো তখনকার দিনে ব্রাহ্মণরা অবশ্যই কেমন ছিলেন সেটা আমরা অলবিরুনির এই কিতাবুল হিন্দ গ্রন্থ থেকে আমরা জানতে পারি। কি বলছেন না, তাঁরা ছিলেন অর্থাৎ ব্রাহ্মণরা ছিলেন জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, সৎ, সাত্ত্বিক, চরিত্রবান এবং ইত্যাদি বলে প্রশংসা করছেন। সমাজে উচ্চ শ্রেণী পরিচালক ও ধর্মের রক্ষাকর্তা হিসাবে ব্রাহ্মণরা মদ্যপান, আমিষ ভক্ষণ, পশু হত্যা সহ বহু কাজ থেকে বিরত থাকতেন। ঠিক আছে, আজকে বর্তমানের মতো কিন্তু মুরগি খোকো ব্রাহ্মণ কেউ নেই। তাহলে এনারা কি করতেন, যে ধর্মের রক্ষাকর্তা হিসাবে ব্রাহ্মণরা কি করতেন না, মদ্যপান করতেন না, আর কি আমিষ ভক্ষণ করতেন না, অর্থাৎ মাছ মাংস এই সমস্ত ডিম খেতেন না, সঙ্গে পশু হত্যাও করতেন না, এবং সহ বহু কাজ থেকে বিরত থাকতেন। এরকম অসামাজিক বহু কাজ এবং এই ধরনের যে পশু হত্যা বা সামাজিক যে ক্ষয়ক্ষতি সেখান থেকে তারা কি থাকতো, দূরে থাকতো। আর কি থাকছে, সমকালীন সামাজিক সংহতির অন্যতম কারণ ছিল ব্রাহ্মণ শ্রেণীর মূল্যবোধ এবং নৈতিক গুণাবলী। দ্বিতীয় যে বর্ণ তার নাম হচ্ছে ক্ষত্রিয়। বলছে বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তরে ক্ষত্রিয়দের অবস্থান। ক্ষত্রিয়রা বেদপাঠের অধিকারী হলেও শিক্ষাদান করতে পারতেন না। যেমন দেশ শাসন, দেশ রক্ষা এবং যুদ্ধ বিগ্রহ ছিল তাদের মুখ্য কর্তব্য। এক কথায় ক্ষত্রিয় বলতে রাজাদের কথা বলা হয়েছে। এরপর চলে আসছে আমাদের তৃতীয় স্তরে হচ্ছে বৈশ্য। তৃতীয় স্তরের অবস্থিত বৈশ্যদের প্রধান কর্তব্য হলো কৃষিকাজ, পশুপালন এবং ব্রাহ্মণদের কি করা, সেবা করা। আর কি থাকছে না, উনি উল্লেখ করেছেন শূদ্র। বলছে সর্বশেষ অর্থাৎ চতুর্থ স্তরে আছেন শূদ্ররা। ব্রাহ্মণদের কাছে শূদ্ররা ভৃতের সমতুল্য অর্থাৎ চাকরের সমতুল্য। অর্থহীন, হতদরিদ্র এই বনের কর্তব্য হলো ব্রাহ্মণদের সকল সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি নজর রাখা। প্রসঙ্গত উল্লেখ্য, বৈশ্য ও শূদ্রদের মধ্যে বিশাল কিছু দূরত্ব ছিল না। এরা পরস্পরের সঙ্গে মেলামেশা ও কাছাকাছি বসবাস করতে পারতেন। এরপর আমরা দেখব অলবিরুনির ভারত সম্পর্কে কিছু অভিমত। কি বলছেন রাজনীতি সম্পর্কে, কি বলছে, ভারতের রাজনৈতিক অনেকতা অলবিরুনির দৃষ্টি এড়ায়নি। তার এদেশে অবস্থানকালে একাধিক ছোট ছোট রাজ্য ও রাজতন্ত্রের অস্তিত্ব ছিল। মালব, কনৌজ, কাশ্মীর ইত্যাদির নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সকল রাজ্যগুলির মধ্যে নিরন্তর বিবাদ এবং যুদ্ধ চলত। 2 নম্বর, যেটা আজও বর্তমানে কি হয়, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের আজও কিন্তু সেই ফাইট চলতে থাকে। তখনকার দিনেও কিন্তু রাজাদের মধ্যে কিন্তু এই সমস্ত রাজ্যগুলো নিয়ে কী হতো, সবসময় যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো। কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল অল হিন্দ এর মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় তা মধ্যপ্রদেশ নামে পরিচিত। শুধু ভৌগোলিক দিক থেকে নয়, ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু হলো এই অঞ্চল। আর কি থাকছে, ভারতের রাজনীতি অনেক বিবাদ বহিরাগত আক্রমণকারীদের মুসলমান কর্তৃক স্থাপনের সহায়ক হয়েছে। তাই এরপর থাকছে শিক্ষা ও সংস্কৃতি। তাহলে এর আগে উনি কী বর্ণনা করলেন, ভারতের সম্পর্কে অভিমতে প্রথমেই বললেন রাজনীতি সম্পর্কে, এরপর আসছে শিক্ষা সংস্কৃতি। ভাষা, অলবিরুনি বলেছেন সংস্কৃত ভাষা এতটাই পরিব্যাপ্ত যে একে সহজ করার রপ্ত নয়। তারপরে বর্ণমালা, গ্রিকদের মতো হিন্দুরাও বাম দিক থেকে ডান দিকে লেখেন। ভারতের সর্বোচ্চ পরিচিত বর্ণমালা হলো সিন্ধু মাতৃকা। একটা শর্ট প্রশ্ন আমরা পেলাম, কি পেলাম না, ভারতের সর্বাধিক প্রচলিত বর্ণমালাটির নাম কি, তাহলে কী করতে হবে, সিন্ধু মাতৃকা। এরপর আসছে পুঁথি। অলবিরুনি লক্ষ্য করেছেন যে উত্তর মধ্য ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লেখেন, যাকে ভূর্জ বলা হয়। দেখো এখানে আবার একটা শর্ট প্রশ্ন পেলাম, ভূর্জ, ভয়হর্ষ বুর্গি জয়রে, ভূর্জ বলা হয়। তাহলে আসতে পারে ভূর্জ কি। আবার দক্ষিণ ভারতে ব্যবহৃত হয় তালপত্র। ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখতেন। এগুলি পরিচিত পুঁথি নামে বা চিঠিপত্র বা অন্যান্য বিষয় লেখার বা ভূর্জ ব্যবহার করেন তারা। সাহিত্য, অলবিরুনির রচনাতে সমৃদ্ধ ভারতীয় সাহিত্যের পরিচয় পাওয়া যায়। যেমন ব্যাকরণ, ছন্দ, বেদ, পুরাণ, মহাভারত, পতঞ্জলির মহাভাষ্য, মনুস্মৃতি ইত্যাদি সংস্কৃত সাহিত্যে শুধু উল্লেখযোগ্য নয়, ভারতীয় সমাজ ব্যবস্থাকে বোঝানোর জন্য তিনি অনেকগুলি সাহায্য নিয়েছেন। এরপর থাকছে দর্শন। ভারতীয় দর্শনের পুরুষ, অবক্ত, বক্ত প্রভৃতি, অহংকার, মহাভূত বিষয়গুলি অলবিরুনির রচনার স্থান পেয়েছে। এর থাকছে পঞ্চমাত্রিকা, রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ, পঞ্চেন্দ্রিয়, কান, নাক, জিহ্বা, ত্বক, মানুষ কর্ম ইন্দ্রিয়ের মধ্যে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। এরপর থাকছে আলোচনা করছেন বিজ্ঞান বিভাগ সম্পর্কে। তারপর আলোচনা ধর্ম এবং মূর্তি পূজা। এটাকে আমরা একটু স্কিপ করলাম বিজ্ঞানটাকে। অলবিরুনি বৌদ্ধদের সমনীয় নামে অভিহিত করে বলেছেন যে তারা মনে প্রাণে ব্রাহ্মণদের ঘৃণা করতেন। কারা, তাহলে আমরা কি দেখলাম, ভারতের মধ্যে অবস্থিত যারা বৌদ্ধ, সেই বৌদ্ধরা হিন্দুদেরকে মনে প্রাণে কী করতো, ঘৃণা করতো। কারণ বৌদ্ধরা ছিল কি নিরামিষ, আর অনেকাংশ হিন্দু কি ছিল, আমিষ, শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া। এছাড়াও বেনারস, পুরস্কার, থানেশ্বর, মথুরা, কাশ্মীর সহ বিভিন্ন ধর্মস্থান এবং ধর্মীয় পুষ্করণীর কথাও তারা লেখা থেকে জানতে পারা যায়। ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে অলবিরুনি বলেছেন, ভারতের মন্দিরগুলি এক ধরনের শিল্পকলা এবং
বিশ্বের সেরা স্থাপত্যরীতির মধ্যে একটি। তিনি মুলতান, সোমনাথ সহ বেশ কিছু জায়গায় দেবমূর্তি বিষয়ে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিতাবুল হিন্দ গ্রন্থে। এই যে অলবিরুনি সম্পর্কে যে আমরা একটা সংক্ষিপ্ত বিষয় আমরা জানতে পারলাম, অর্থাৎ কিতাবুল হিন্দ বইয়ে তো পুরোটাই আমরা জানতে পারছি না, কারণ এখান থেকে তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তাই আপাতত এই যে 10 থেকে 15 মিনিটের মধ্যে যে ভিডিও, সেই ভিডিওর মধ্যেই রয়েছে আরও কি রয়েছে, যেমন এমসিকিউ আকারে, যেমন অলবিরুনি কত খ্রিস্টাব্দে কী করেন, জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এইরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। যেমন অলবিরুনির জন্ম কোথায় হয়েছিল, ঠিক আছে, অলবিরুনির উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি, কিতাবুল হিন্দ গ্রন্থের অপর নাম কি, এরকম করে টোটাল বেশ কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। যদি তোমাদের মনে হয় যে আমরা ক্লাস 12-এর এরকম ইতিহাসের আলোচনা ভিত্তিক সকল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা পেতে চাই, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুব অল্প একটা পারিশ্রমিকের মাধ্যমে তোমরা ফাইনাল পরীক্ষার সেই গুরুত্বপূর্ণ এবং সাজেশন স্বরূপ এমসিকিউ শর্ট প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অলবিরুনি সম্পর্কে। যদি তোমরা এইরকম হেল্পফুল ভিডিও পেতে, অর্থাৎ মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজাক এবং ফ্রাঁসোয়া বার্নিয়ের যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও, অ্যানালাইসিস সহ প্রশ্ন এবং উত্তর, তাহলে এই প্লে লিস্টে যাও এবং এই প্লে লিস্টে গেলে পরপর সকলের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে পেয়ে যাবে ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন এবং উত্তর। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।